আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দ্বাদশ শ্রেণীর ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা বিষয়ের প্রথম পত্রের অধ্যায় ৯ ঝুঁকি ও মুনাফার হার এই অধ্যায়টির তৃতীয় অংশ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার প্রথম বিষয়বস্তু হচ্ছে পোর্টফোলিও ঝুঁকি, পোর্টফোলিও রিস্ক। প্রথমে আমরা জেনে নিই এই পোর্টফোলিও ঝুঁকি জিনিসটা কি। একজন বিনিয়োগকারী যখন তার সমুদয় অর্থ একটি নির্দিষ্ট শেয়ারে বা আর্থিক সম্পত্তিতে বিনিয়োগ না করে একাধিক আর্থিক সম্পত্তিতে বা হাতিয়ারে বিনিয়োগ করে, তখন তাকে পত্রকোষ বা পোর্টফোলিও বলে। হ্যাঁ, পোর্টফোলিও সম্পর্কে আমরা কম বেশি আমরা এর আগে প্রথম চ্যাপ্টারে, অর্থায়নের প্রথম চ্যাপ্টারেও পোর্টফোলিও সম্পর্কে জেনেছি। পোর্টফোলিওর মূল বিষয়বস্তু হচ্ছে একজন বিনিয়োগকারী তার সম্পূর্ণ অর্থ কোনো একটা নির্দিষ্ট কোম্পানির শেয়ার বা কোনো একটা নির্দিষ্ট কোম্পানিতে বিনিয়োগ করবে না। যদি সে একজন ব্যবসায়ী হয়, কোনো একটি প্রকল্পের সকল অর্থ বিনিয়োগ করবে না, এটা অনেকগুলো প্রকল্পে বিনিয়োগ করবে। এটাকে বলা হচ্ছে পোর্টফোলিও। আর্থিক ব্যবস্থাপকের কাজ হলো দক্ষ পোর্টফোলিও এর মাধ্যমে এই ঝুঁকিটাকে হ্রাস করা। এটা আমরা সবাই জানি, যখন পোর্টফোলিও আকারে বিনিয়োগ করা হয় তখন ঝুঁকিটা কমে যায়। এখানে দক্ষ পোর্টফোলিও বলতে ওই পোর্টফোলিওকে বোঝায় যা একটি নির্দিষ্ট পরিমাণ ঝুঁকির ক্ষেত্রে আয় বৃদ্ধি করে অথবা নির্দিষ্ট মাত্রার আয়ের ক্ষেত্রে ঝুঁকি হ্রাস করে। তো দক্ষ পোর্টফোলিও বলতে আমরা কি বুঝবো? যখন আমরা দেখবো যে একটা নির্দিষ্ট পরিমাণ ঝুঁকির ক্ষেত্রে যখন যদি এটা আয় পোর্টফোলিও গঠন করার মাধ্যমে আয়টা বৃদ্ধি পায় কোম্পানির, অথবা কোনো আয়টা যদি নির্দিষ্ট থাকে তাহলে ঝুঁকিটা যাতে হ্রাস পায়, হ্যাঁ, সেটাকে বলা হবে দক্ষ পোর্টফোলিও। তাহলে আসো আমরা এখন দেখি পোর্টফোলিওর ঝুঁকি এবং আয়ের হার এটা আমরা নির্ণয় করার সূত্রটা কি। প্রথমে আসো পোর্টফোলিও আয়ের হার। পোর্টফোলিও আয়ের হার বলতে বিভিন্ন সম্পদে বিনিয়োগ হতে সম্মিলিত আয়ের হারকে বোঝানো হচ্ছে। আমরা এটা ক্যালকুলেশন করার জন্য এই সূত্রটি ব্যবহার করব। রিটার্ন আরপি, এখানে আরপি দ্বারা বোঝানো হচ্ছে পোর্টফোলিও আয়ের হার, W1 ইন্টু R1 প্লাস W2 ইন্টু R2 প্লাস আপ টু WN ইন্টু RN। এটাকে একসাথে যোগ করলে আমরা পোর্টফোলিও আয়ের হার পাবো। এখানে দেখো WJ মানে কি? পোর্টফোলিওতে অন্তর্ভুক্ত সম্পদ J তে বিনিয়োগের শতকরা হার, আর যে সম্পদ J হতে আয়ের হার, আর সামেশন RJ ইকুয়াল টু 1, তার মানে কি, সরি, সামেশন WJ ইকুয়াল টু 1, এটার মানে কি যে বিভিন্ন পোর্টফোলিওতে অন্তর্ভুক্ত বিভিন্ন সম্পদের বিনিয়োগের যে আনুপাতিক হার, ওয়েট বা ভারটা, এটার যোগফল সবসময় কি হয়? এক হয়। এটা হচ্ছে বিভিন্ন সম্পদে বিনিয়োগের যে শতকরা হার বা ওয়েট বা ভার আমরা যেটাকে বলি, ডাব্লিউ দিয়ে ওয়েটটা বোঝানো হয়। এটা এই সবগুলো ডাব্লিউ যোগ করলে এই মানটা হবে 1। এখন দেখো পোর্টফোলিও ঝুঁকিটা যখন আমরা পরিমাপ করব তখন এটার কিছু বিষয়ের উপর তা নির্ভর করে। দেখো, পোর্টফোলিও ঝুঁকি বলতে বিভিন্ন আর্থিক সম্পদে বা প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে যে পোর্টফোলিও গঠন করা হয়েছে তার ঝুঁকিকে বোঝায়। পোর্টফোলিও ঝুঁকি যেসব বিষয়ের উপর নির্ভর করে তা পোর্টফোলিওতে অন্তর্ভুক্ত আর্থিক সম্পদের মধ্যে সহসম্বন্ধ, দুটি সম্পদের আয়ের হারের মধ্যে সম্পর্ক বা সহসম্বন্ধ, এই জিনিসটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে বা শূন্য হতে পারে। এই সহসম্বন্ধের মান -1 থেকে +1 এর মধ্যে থাকে। সম্পদের আয়ের হারের মধ্যে কোনো সম্পর্ক যদি না থাকে তখন এই সহসম্বন্ধের মান 0 হয়। পোর্টফোলিও আয়ের অন্তর্ভুক্ত আর্থিক সম্পদের বিনিয়োগের শতকরা হার, এটার উপরও ডিপেন্ড করবে এই পোর্টফোলিও ঝুঁকির পরিমাণ। পোর্টফোলিওতে অন্তর্ভুক্ত প্রতিটি আর্থিক সম্পদের আদর্শ বিচ্যুতি, প্রত্যেকটা আর্থিক সম্পদের বিনিয়োগের শতকরা হার, যেটা ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হবে ওয়েট, এবং তাদের আদর্শ বিচ্যুতি, এই দুইটার উপর, এবং এটার সাথে তাদের এই পোর্টফোলিওতে যে অন্তর্ভুক্ত যে সম্পদগুলো রয়েছে এই সম্পদগুলোর সহসম্বন্ধ, যেটা +1 থেকে -1 থেকে +1 এর মধ্যে থাকে। তাহলে দেখো এই পোর্টফোলিও ঝুঁকিটা আমরা কিভাবে পরিমাপ করব। আমরা এই সূত্রের মাধ্যমে পোর্টফোলিও ঝুঁকিটা পরিমাপ করব। হ্যাঁ, WA স্কোয়ার ইন্টু সিগমা A স্কোয়ার প্লাস WB স্কোয়ার ইন্টু সিগমা B স্কোয়ার টু WA WB সিগমা A সিগমা B ইন্টু RB, এর টোটালটাকে রুট ওভার করলে হয়ে যাবে। এখানে বুঝতেই পারছো। অথবা আমরা এটাকে, এই অংশটুকুকে আমরা কফ AB দ্বারাও প্রকাশ করতে পারি। এখানে দেখো দেওয়া আছে WA দিয়ে আমরা কি বোঝাবো? এ সম্পদে বিনিয়োগের শতকরা হার বা ভার, আর এটা দ্বারা বোঝাবো এ সম্পদের আদর্শ বিচ্যুতি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। একইভাবে বি সম্পদে বিনিয়োগের শতকরা হার বা ভার, বি সম্পদের আদর্শ বিচ্যুতি।
আর আর এ বি দ্বারা সম্পদ এ এবং বি এর আয়ের হারের মধ্যে যে সহসম্বন্ধ সেটা বোঝানো হবে। আর এটা দ্বারা বোঝানো হবে সম্পদ এ এবং বি এর আয়ের হারের সহভেদাঙ্ক। এই অংশটুকু দ্বারা এ এবং বি এর মধ্যে সহভেদাঙ্ক বোঝায়। আমরা যেটা বলছিলাম, এই যে সূত্রটা আমরা দেখলাম, আমরা যদি একটা অঙ্ক করি, আমরা একটা উদাহরণের অঙ্ক করলে আমরা এই সূত্রটা ভালোভাবে বুঝতে পারবো। দেখো, প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে, জনাব রহিম সিকিউরিটিতে এতে বিনিয়োগ করেছেন 70% এবং সিকিউরিটি বিতে বিনিয়োগ করেছেন 30%। তার মানে বুঝতেই পারছো কত পার্সেন্ট সে বিনিয়োগ করছে, শতকরা হার, এটাই হবে ডাব্লিউ এর ডাব্লিউ বি। দুটি সিকিউরিটিজের প্রত্যাশিত আয়ের হার এবং আদর্শ বিচ্যুতি নিম্নরূপ। দেখো, প্রত্যাশিত আয়ের হার এটা আর আদর্শ বিচ্যুতি এটা, সিকিউরিটি এ বি। পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করো। প্রথমে আয়ের হার নির্ণয় করতে হবে। তারপর বলছে যদি উল্লেখিত সিকিউরিটিজ দুটি সহসম্বন্ধ +1 হয় তাহলে জনাব রহিমের পোর্টফোলিও ঝুঁকির পরিমাণ কত, আর যদি উল্লেখিত সিকিউরিটিজ দুটি সহসম্বন্ধ -1 হয় তাহলে জনাব রহিমের পোর্টফোলিও ঝুঁকির পরিমাণ কত। প্রথমে আমরা পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করব। আমরা কিছুক্ষণ আগে পোর্টফোলিও আয়ের হারের জন্য আমরা সূত্রটা দেখেছি। তো প্রথমে এখানে কি কি দেওয়া আছে দিয়ে আমরা লিখলাম সম্পদ এ এর ক্ষেত্রে আয়ের হার 8%, সম্পদ বির ক্ষেত্রে আয়ের হার কত, 12%। প্রশ্নে দেওয়া আছে সম্পদ এর ভার 70% এবং 30%, এটা আমরা পয়েন্টে লিখলাম, এটাও প্রশ্নে দেওয়া আছে। তো পোর্টফোলিও আয়ের হারের এই সূত্রটা আমরা কিছুক্ষণ আগে আমরা দেখলাম, আমরা সূত্র লিখলাম, সূত্রে মান বসাবো। আমরা এখন সূত্রে মান বসিয়ে দেখো একটু ক্যালকুলেশন করলে কত আসে। হ্যাঁ, আমরা ক্যালকুলেশন করলে পেলাম 9.2%। তো এভাবে আমরা পোর্টফোলিও আয়ের হারটা নির্ণয় করব। পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করার পর আমাদের বলেছে যদি সহসম্বন্ধ +1 হয় তাহলে কি হবে, তাহলে আমাদের এক্ষেত্রে আদর্শ বিচ্যুতিটা কত হবে বা পোর্টফোলিও ঝুঁকিটা কত হবে। তো এটা নির্ণয় করার জন্য আবার আমরা দেওয়া আছে যে একই ইনফরমেশন, যে ইনফরমেশনগুলো প্রশ্নে দেওয়া আছে, এ সম্পদের ক্ষেত্রে আদর্শ বিচ্যুতি 12%, বি সম্পদের ক্ষেত্রে 6%, আমরা লিখলাম। আর এখানে সহসম্বন্ধ +1, হ্যাঁ, +1 হলে কি হবে, আমরা এখানে দেখো প্রথমে আমরা সূত্রটা লিখে নিলাম। কিছুক্ষণ আগে আমরা যে সূত্রটা দেখলাম, প্রথমে আমরা সূত্রে মান বসাবো। সূত্রে মান বসালাম, বসানোর পর এবার একটু ক্যালকুলেশন করে দেখো আমরা অ্যান্সারটা কত পাই। আমরা অ্যান্সার পেলাম 10.02%। একইভাবে আমাদের গতে কি বলেছে বলো তো, গতে বলেছে যে -1 হলে, একটু চেঞ্জ আছে। এই ইনফরমেশনগুলো তো আমরা কিছুক্ষণ আগে দেখলাম, এগুলো প্রশ্নে দেওয়া আছে। আর -1 হলে তাহলে কত হবে, আমাদের যেটা করতে হবে, আমাদের সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। -1 হলে আমরা আবার সূত্রটা লিখলাম, সূত্রে মান বসালাম, মান বসিয়ে একটু ক্যালকুলেশন করে দেখো অ্যান্সারটা আমাদের কত আসে। অ্যান্সারটা এসেছে 6.6%। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছো। এবার আমরা একটা বোর্ডের সৃজনশীল প্রশ্ন, আমরা এই পোর্টফোলিও যদি হয় তাহলে কেমন আসতে পারে, আমরা কিভাবে অ্যান্সার করব সেটা নিয়ে একটু আলোচনা করব। দেখো, কর্ণফুলী লিমিটেড 30,000 টাকা এক্স কোম্পানির শেয়ারে এবং 20,000 টাকা ওয়াই কোম্পানির শেয়ারে বিনিয়োগ করলেন। বিভিন্ন অর্থনৈতিক অবস্থায় শেয়ার দুটি আয়ের হার দেওয়া আছে। দেখো, মন্দা অবস্থায় এখানে সম্ভাবনা দেওয়া আছে, স্বাভাবিক অবস্থা তেজি বাজার, এবং এই দুইটার কোম্পানির আয়ের হার দেওয়া আছে। ঝুঁকি কি, ঝুঁকি প্রিমিয়াম বলতে কি বোঝায়, এটা তো থিওরি প্রশ্ন। গতে দেখো এক্স এবং ওয়াই কোম্পানি প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করো। আমাদের প্রথমে গতে যেটা করতে হবে, এই দুইটা কোম্পানির প্রত্যাশিত আয়ের হার আমরা নির্ণয় করব। সম্ভাবনা দেওয়া থাকলে আমরা যে সূত্রের মাধ্যমে করি ওই সূত্রের মাধ্যমে। ঘতে বলছে কোম্পানির প্রত্যাশিত আয়ের হার 12% হলে পোর্টফোলিও বিনিয়োগের যৌক্তিকতা বিশ্লেষণ করো। তাহলে আমরা কি করব, এই পোর্টফোলিওতে যদি বিনিয়োগ করে তাহলে এক্ষেত্রে ঝুঁকি কি বা আদর্শ বিচ্যুতি কত সেটা বের করে ওইটার সাথে আমরা এই 12% কম্পেয়ার করে মতামত দেব। তাহলে চলো আমরা অঙ্কটা করে নিই। প্রথমে আমরা গ করব। গতে বলেছে এক্স এবং ওয়াই কোম্পানির প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করো। তো এটার জন্য কি কি দেওয়া আছে ইনফরমেশন, দেখো ইনফরমেশনগুলো সব দেওয়া আছে। আমরা কি করব, এক্স কোম্পানির প্রত্যাশিত আয়ের হার, এটার জন্য যে সূত্র সামেশন আরআই ইন্টু পিআই, সূত্র লিখলাম, সূত্রে মান বসালাম, ক্যালকুলেশন করে দেখো কত পাবো। এই সূত্রটা, এই সূত্রের অঙ্ক সম্ভাবনা দেওয়া থাকলে আমরা এর আগের ক্লাসে আমরা এটা করেছি, আমাদের দ্বিতীয় ভিডিও লেকচারের ভেতর এই অঙ্কগুলো, এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করেছি। হ্যাঁ, এটা আমরা কত পেলাম, 13.50%। এখন আমরা ওয়াই কোম্পানির ক্ষেত্রে প্রত্যাশিত আয়ের হারটা বের করব। একইভাবে আমরা সূত্র লিখলাম এবং সূত্রে আমরা মানটা বসালাম, ক্যালকুলেশন করে দেখো অ্যান্সার কত পাবো। হ্যাঁ, আমরা পেলাম কত, 11.90%। তাহলে
আমরা আমাদের গড় অ্যান্সারটা পেয়ে গেলাম। ঘতে বলেছে পোর্টফোলিও বিনিয়োগের যৌক্তিকতা যদি প্রত্যাশিত আয়ের হার 12% হয়, তাহলে আমাদের কি করতে হবে? পোর্টফোলিও আয়ের হারটা বের করতে হবে। এখন পোর্টফোলিও ঝুঁকির পরিমাণটা আমাদেরকে বের করতে হবে, তাই না? তাহলে এখানে দেখো, আমরা প্রথমে যেটা করব, মোট বিনিয়োগ। কর্ণফুলী একটা কোম্পানিতে করবে 30,000 টাকা, আর একটা কোম্পানিতে 20,000 টাকা, তাহলে তার মোট বিনিয়োগ কত? 50,000 টাকা। এখানে কিন্তু আলাদাভাবে ওয়েটটা দেওয়া নেই, ভারটা দেওয়া নেই, এটা আমরা একটু বের করে নেব। প্রকল্প এক্স এর ভার তাহলে কত আসছে? আমরা 30,000 টাকা বিনিয়োগ করেছিল আর মোট ছিল 50,000 টাকা, তাহলে আসলো কত? 0.6। আর প্রকল্প ওয়াই 20,000 টাকা বিনিয়োগ করেছিল, মোট বিনিয়োগ ছিল 50,000 টাকা, তাহলে আমরা পেলাম 0.40। আর পোর্টফোলিও আয়ের হার এক্ষেত্রে কত হবে? আমরা কিন্তু পোর্টফোলিও আয়ের হারটা গতে নির্ণয় করি নাই, আমরা এখানে আগে পোর্টফোলিও আয়ের হারটা আমরা একটু নির্ণয় করে নেব। পোর্টফোলিও আয়ের হারটা নির্ণয় করে আমরা মতামত দিতে পারবো যে এখানে কোম্পানিতে বিনিয়োগ করা উচিত কি উচিত না। আমরা সূত্র লিখলাম, সূত্রে মান বসাবো, সূত্রে মান বসিয়ে একটু ক্যালকুলেশন করে দেখো অ্যান্সারটা কত আসে? 12.86%। তাহলে দেখো প্রত্যাশিত হার ছিল কোম্পানির জন্য 12%, আর আমাদের এখানে পোর্টফোলিও আয়ের হার এসেছে আমাদের 12.86%। তাহলে আমাদের কি এটাতে বিনিয়োগ করা যৌক্তিক, কারণ এখানে যদি এই কোম্পানিটা বিনিয়োগ করে তাহলে তার যা প্রত্যাশিত আয়ের হার তার থেকে বেশি হবে পোর্টফোলিওতে তার আয়ের হার। আশা করি বুঝতে পেরেছ। এখানে আমাদের কিছু থিওরি রয়েছে পোর্টফোলিও বৈচিত্র্যায়ন এবং ঝুঁকির উপরে প্রভাব। আমরা এখন দেখব পোর্টফোলিও বৈচিত্র্যায়নের সাথে ঝুঁকির উপর কি কি প্রভাব রয়েছে। ঠিক আছে, পোর্টফোলিও বৈচিত্র্যায়ন আমরা তো বললামই যে আমরা পোর্টফোলিও হচ্ছে যে তোমার বিনিয়োগটা যখন একটা কোম্পানিতে না করে একাধিক কোম্পানিতে করা হয়। আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা একটু ডেসক্রাইব করতে পারি। মনে করো একজন ব্যক্তির কাছে 10,000 টাকা রয়েছে, আমরা বইয়ের উদাহরণটাই দিই। এই 10,000 টাকা যদি সে তার কাছে বিনিয়োগ করার জন্য, একটা রয়েছে আইসক্রিম কোম্পানি, একটা রয়েছে ছাতার কোম্পানি, সে 10,000 টাকা চাইলে যে কোনো একটা কোম্পানিতে বিনিয়োগ করতে পারে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু দেখো দুইটা কোম্পানিরই কিন্তু ঝুঁকি রয়েছে। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে যদি এই 10,000 টাকা সে অর্ধেক অর্ধেক করে দুইটা কোম্পানিতেই বিনিয়োগ করে, তাহলে কিন্তু তার ঝুঁকির পরিমাণ অনেকটা কমে আসবে। কারণ কি, দেখো যদি এক্ষেত্রে অনেক বৃষ্টি হয়, আবহাওয়াটা যদি অতিবৃষ্টি হয়, তখন কি হবে বলতো? তখন ছাতা কোম্পানি প্রফিট করবে, কিন্তু আইসক্রিম কোম্পানি তখন প্রফিট করবে না। তাহলে কি একটার প্রফিট দিয়ে অন্য একটার মুনাফা দিয়ে অন্য একটার ক্ষতিটা পুষিয়ে নেওয়া যাবে। আবার মনে করো আবহাওয়া শুষ্ক আছে, কোনো বৃষ্টি হয়নি, সেক্ষেত্রে কিন্তু ছাতা কোম্পানি মুনাফা করছে না, সেক্ষেত্রে আইসক্রিম কোম্পানিটা মুনাফা করছে। তাহলে এই সিচুয়েশনে কি হচ্ছে, এখানেও কিন্তু একটা কোম্পানির মুনাফা দিয়ে অন্য একটা কোম্পানির যে ক্ষতি হচ্ছে এটা অনেকটা হ্রাস করা যাচ্ছে। হ্যাঁ, মানে ঝুঁকিটা কমে আসছে। আর যদি স্বাভাবিক অবস্থায় তো দুইটা কোম্পানি সমানভাবে প্রফিট করবে, মুনাফা করবে। তো এই বিষয়টাই বলা হচ্ছে যে যখন পোর্টফোলিও আকারে বিনিয়োগ করছে তখন ঝুঁকির পরিমাণটা কমে আসছে। ঠিক আছে, এই বিষয়টা, এই বিধিটাই হচ্ছে পত্রকোষ তত্ত্ব বা পোর্টফোলিও থিওরি, যে একাধিক প্রতিষ্ঠানের তহবিল সম্মিলিতভাবে বিনিয়োগ করলে ওই পোর্টফোলিওর ঝুঁকি প্রতিটা প্রতিষ্ঠান থেকে উদ্ভূত ঝুঁকির সমষ্টি থেকে লক্ষণীয় মাত্রায় হ্রাস পায়। আমরা জানি হ্যারি মার্কুয়েস 1952 সালে এই তত্ত্ব প্রবর্তন করেন। আচ্ছা, এবার আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাই। আমাদের পরবর্তী টপিকটা কি আছে? বাজার মডেল, সিএপিএম মডেল এবং এর আর্থিক সিদ্ধান্ত। দেখো, আমরা জানি যে কোনো কিছুতে যখন বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয় তখন দুইটা বিষয় বিবেচনা করতে হয়, একটা হচ্ছে আয়ের হার আর একটা হচ্ছে ঝুঁকি, তাই না? এখন এই ঝুঁকি এবং আয়ের হারের মধ্যে যে সমন্বয়ের সিদ্ধান্ত, ঝুঁকি এবং আয়ের হারের মধ্যে যে সম্পর্ক, হ্যাঁ, এটা সিদ্ধান্তের সাথে যে সম্পর্ক, এই ঝুঁকি আয়ের হারের সমন্বয়ের মাধ্যমে এমনভাবে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করা উচিত যা প্রতিষ্ঠানের বা কোম্পানির সম্পদ সর্বাধিকরণে সহায়ক হয়। আর ঝুঁকি এবং আয়ের হারের এই সম্পর্কটাকেই হচ্ছে আমাদের এই ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল সিএপিএম মডেলে দেখানো হয়েছে। তাহলে চলো আমরা এখন এই সিএপিএম মডেলের মাধ্যমে এই প্রয়োজনীয় মুনাফার হার এবং বাজার ঝুঁকির মধ্যে যে সম্পর্ক, এটা আমরা দেখি কোন সূত্রের মাধ্যমে আমরা বের করব। এক্ষেত্রে দেখো সূত্র কি, RI = RF প্লাস RM মাইনাস RF ইন্টু বিটা। ঠিক আছে, এক্ষেত্রে দেখো RI বলতে কি বোঝানো হচ্ছে? আয় সম্পত্তির প্রয়োজনীয় মুনাফা বা আয়ের হার।
আরএফ কি? ঝুঁকিবিহীন আয়ের হার। আর আরএম দ্বারা তো বুঝতেই পারছো মার্কেট রিস্ক, এটা রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। আর মার্কেট রিস্ক থেকে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন বাদ দিলে আমরা পাবো বাজার ঝুঁকি প্রিমিয়াম। এটা পাবো হচ্ছে বাজার ঝুঁকি প্রিমিয়াম, শুধু ঝুঁকি প্রিমিয়াম নয়। ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগের জন্য বিনিয়োগকারী ঝুঁকিমুক্ত আয়ের হার রিস্ক ফ্রি রেট অফ রিটার্নের চেয়ে অতিরিক্ত যে আয়ের হার প্রত্যাশা করে সেটাই ঝুঁকি প্রিমিয়াম বা ঝুঁকি গ্রহণের পুরস্কার। ঠিক আছে। আর বিটা সহগ বা আয়ের হার আয় সম্পত্তি অপরিহার্য ঝুঁকি। বিটা আয় কোম্পানি এবং বাজার হারের সহবিধাঙ্ক বা বাজার হারের ভেদাঙ্ক। আর এটাকে যখন বিটা দ্বারা গুণ করা হচ্ছে, মার্কেট রিস্ক থেকে রিস্ক ফ্রি রেট অফ রিটার্নটা বাদ দিয়ে বিটা দ্বারা গুণ করলে আমরা কি পাবো? স্টক আয়ের ঝুঁকি প্রিমিয়াম, স্টক আয়ের ঝুঁকি প্রিমিয়াম। আর এক্ষেত্রে শুধু যখন আমরা এটা বাদ দিচ্ছি তখন পাবো বাজার ঝুঁকির প্রিমিয়ামটা। ঠিক আছে। এটা এখান থেকে অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন আসে, বাজার ঝুঁকি প্রিমিয়াম কি বা ঝুঁকি প্রিমিয়াম কি, তখন আমাদেরকে অ্যান্সার করতে হয়। এখন দেখো, এই সিএপি মডেলে কিছু অনুমিত শর্ত আছে। সেটা কি? কোনো আয়কর নেই, আর্থিক বাজারে কোনো লেনদেন খরচ থাকবে না, সকল বিনিয়োগকারী যুক্তিসঙ্গত আচরণ করবে, মূলধন বাজার সর্বদা দক্ষ হবে, অর্থনীতিতে কোনো মুদ্রাস্ফীতি থাকবে না, মূলধন বাজার সম্পর্কিত সকল তথ্য সম্পর্কে বিনিয়োগকারীরা অবগত থাকবে, সকল সম্পদ পূর্ণভাবে বিভাজ্য। এবার আসলে একটা উদাহরণের মাধ্যমে আমরা এই সিএপিএম এর মডেলের মাধ্যমে আমরা কিভাবে আমাদের আয়ের হারটা নির্ণয় করব সেটা দেখে নিই। উদাহরণটা কি আছে দেখো, জনাব রহিম ক খ গ কোম্পানির শেয়ারে বিনিয়োগ করতে চান। ক খ গ কোম্পানির বিটার মান 3, বাজার আয়ের হার, বাজার আর মানে কি রিস্ক বাজার মার্কেট রিস্ক আরএম যেটা 11%, এটা বিটা সহগ, এবং ঝুঁকিবিহীন আয়ের হার আরএফ রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন 9%। প্রাক্কলিত আয়ের হার 20% হলে জনাব রহিমের কি ক খ গ কোম্পানির শেয়ারে বিনিয়োগ করা উচিত হবে? এটা আমরা দেখব। দেখো এখানে আরএফ ইকুয়াল টু 9%, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন আরএম 11%, এগুলো দেওয়া আছে। বিটা 3 আমি একটু আগে ডিসকাস করলাম। আর আমাদের সূত্র হচ্ছে এটা। তো প্রথমে আমরা যেটা করব, সূত্রের মানটা বসাবো। বসে একটু ক্যালকুলেশন করে দেখো এক্ষেত্রে আমরা অ্যান্সার কত পাই। হ্যাঁ, এক্ষেত্রে আমরা অ্যান্সার পেলাম কত? 15%। আশা করি বুঝতে পেরেছো। এই যে 15% কোম্পানির প্রাক্কলিত আয়ের হার 20%, যা প্রয়োজনীয় আয়ের হার 15% থেকে বেশি, তাই কি হচ্ছে এই কোম্পানিতে বিনিয়োগ করা যাবে। এখন দেখো আরেকটি উদাহরণ আছে। এখানে দেখো একটা কোম্পানির সম্ভাব্য ঘটনা বিভিন্ন অর্থনৈতিক অবস্থায়, ভালো অবস্থা, স্বাভাবিক অবস্থা, মন্দ অবস্থায় দেওয়া আছে। এই সম্ভাবনাটা এখানে দেওয়া আছে, এ কোম্পানির মুনাফার হার দেওয়া আছে এবং বাজার মুনাফার হার দেওয়া আছে। আমাদেরকে কি বের করতে হবে? আমরা আসলে এই উদাহরণের মাধ্যমে আমরা এখানে শিখব যে অপরিহার্য ঝুঁকি বা বিটা সহগটা কিভাবে নির্ণয় করা হয়। এই উদাহরণের মাধ্যমে আমরা এটা শিখব। এ কোম্পানির বাজার ঝুঁকি পরিমাপ করো আদর্শ বিচ্যুতির মাধ্যমে। এ কোম্পানি ও বাজার ঝুঁকির মুনাফার ঝুঁকি পরিমাপ করো আদর্শ বিচ্যুতির মাধ্যমে। এ কোম্পানির বিটা সহগ বা অপরিহার্য ঝুঁকি পরিমাপ করো। ঝুঁকিবিহীন আয়ের হার 5% হলে কোম্পানির প্রয়োজনীয় আয়ের হার কত হবে? তো প্রথমে আমরা যেটা করব, এ কোম্পানির জন্য আমাদের আদর্শ বিচ্যুতি কত হবে সেটা বের করব, এবং বাজার মুনাফার ঝুঁকি, এই বাজার মুনাফার জন্য আদর্শ বিচ্যুতি কত হবে সেটা বের করব। এরপর আমরা খ নির্ণয় করব, এরপর আমরা সিএপিএম মডেলের মাধ্যমে গ নির্ণয় করব। তাহলে চলো আমরা প্রথমে এ কোম্পানির মুনাফার হার দিয়ে আমরা একটা আদর্শ বিচ্যুতি এবং বাজার মুনাফার হার দিয়ে আমরা একটা আলাদা আদর্শ বিচ্যুতি বের করব। প্রথমেই আসো আমরা কোম্পানি এ এর প্রত্যাশিত আয়ের হারটা বের করব। কোম্পানি এর ক্ষেত্রে এই সম্ভাবনা মানগুলো দেওয়া আছে এবং আয়ের হারটা দেওয়া আছে। আমরা আয়ের হারটা পেলাম কত? 16.5%। এরপর আমরা কোম্পানি প্রত্যাশিত বাজার মুনাফার যে আছে সেক্ষেত্রে আমাদের আয়ের হারটা আমরা লিখলাম, সূত্রটা লিখলাম, সূত্রে মানটা বসালাম। একটু ক্যালকুলেশন করে দেখো অ্যান্সার আমরা কত পাই। হ্যাঁ, অ্যান্সার আমরা পেয়েছি 18.5%। তাহলে এখন আমরা এই দুইটা ক্ষেত্রের আদর্শ বিচ্যুতি নির্ণয় করব। এই ক্ষেত্রে সিকিউরিটি এ এর আদর্শ বিচ্যুতি নির্ণয়ের সূত্র কোনটা হবে? সম্ভাবনা দেওয়া থাকলে আমরা এর আগের ভিডিও ক্লাসে আমরা দেখেছি, আমরা এই সূত্রের মাধ্যমে আমরা আদর্শ বিচ্যুতিটা নির্ণয় করব। সূত্রে মান বসালাম। আমরা একটু প্রশ্ন দেখে মিলিয়ে নিতে হবে, আমরা দেখলেই বুঝবে আমরা অলরেডি এই ধরনের অঙ্ক করে এসেছি। একটু ক্যালকুলেশন করে দেখো অ্যান্সার কত আসে। হ্যাঁ, অ্যান্সারটা পেলাম আমরা 5.17%। এবার আমরা বাজার মুনাফার ক্ষেত্রে একইভাবে আমরা আদর্শ বিচ্যুতিটা নির্ণয় করব। এটার জন্য আমরা সূত্র লিখলাম, সূত্রে আমরা এখন মান বসাবো। সূত্রে মান বসিয়ে এবার একটু ক্যালকুলেশন করে দেখো অ্যান্সারটা কত আসে। অ্যান্সারটা কত পাবো আমরা? 4 পেলাম আমরা
4.97%। তাহলে আমরা কি হলো, আমরা এখানে কর অ্যান্সারটা করলাম। এখন আসো আমরা গতে দেখব বিটা সহগের মান। খতে বিটা সহগের মানটা কিভাবে নির্ণয় করা হয় সেটা শিখব। বিটা সহগ বা এ কোম্পানির অপরিহার্য ঝুঁকি আমরা নির্ণয় করা দেখব এখানে, ঠিক আছে। এটার জন্য সূত্র হচ্ছে বি ইকুয়াল টু এ কোম্পানি এবং বাজার আয়ের সহভেদাঙ্ক ডিভাইডেড বাই বাজার আয়ের ভেদাঙ্ক, ঠিক আছে। এটা আমরা এখন ক্যালকুলেশন করব। প্রথমে আসো এ কোম্পানি, এটার জন্য আমাদের দুইটাই বের করতে হবে। এ কোম্পানি এবং বাজার আয়ের সহভেদাঙ্কটা আমরা প্রথমে বের করে নেব। বের করার জন্য সূত্র হচ্ছে আমাদের এইটা, কোভেরিয়েন্স অফ আর এ আর এম ইকুয়াল টু সামেশন আর এ মাইনাস আর এ বার ইন্টু আর এম মাইনাস আর এম বার ইন্টু পিআই। এই সূত্রের মাধ্যমে আমরা এ কোম্পানি এবং বাজার আয়ের সহভেদাঙ্কটা নির্ণয় করব। তো একটু খেয়াল করে আমাদের প্রশ্ন দেখে আমাদের কিন্তু এই চ্যাপ্টারের অঙ্কগুলোতে প্রত্যেকটা ক্ষেত্রে সূত্রটা মনে থাকতে হবে এবং প্রশ্ন থেকে আমাদের মানটা বসাতে হবে। তো আমরা এতক্ষণ বুঝেছি আর এ কোনটা, আর এ বার কোনটা, আমরা কতে নির্ণয় করলাম, আর এম বার কতে নির্ণয় করেছি। আমরা শুধু এখানে মানটা বসাবো। দেখো, প্রশ্ন থেকে এবং কর থেকে আমরা মানটা নিয়ে আমরা এখানে মানটা বসিয়ে নিলাম, ঠিক আছে। বসানোর পরে এখন একটু ক্যালকুলেশন করে দেখো অ্যান্সারটা কত আসে। হ্যাঁ, অ্যান্সারটা কত পেলাম আমরা, 23.75। তো এটা যখন আমরা পেয়েছি, আর এটা তো বুঝতেই পারছো আমাদের সিগমাকে স্কোয়ার করে দিলে আমরা ভেদাঙ্ক পেয়ে যাব বাজার আয়ের, যেটাও আমরা নির্ণয় করেছি। বিটা সহগ বা এ কোম্পানির অপরিহার্য ঝুঁকি তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? আমরা সূত্রটা লিখলাম, এ কোম্পানি এবং বাজার আয়ের সহভেদাঙ্ক কত, 23.75, যেটা আমরা আমাদের মাত্রই ক্যালকুলেশন করলাম। এটা আমরা লিখব উপরে, এবং নিচে কি বাজার আয়ের ভেদাঙ্ক। আমরা বাজার আয়ের ভেদাঙ্ক কতে ক্যালকুলেশন করেছিলাম, কত পেয়েছিলাম, 4.97। হ্যাঁ, বাজার আয়ের যে আমরা ওখানে বাজার আয়ের আদর্শ বিচ্যুতিটা 4.97 নির্ণয় করেছিলাম। তো ওটাকে যখন স্কোয়ার করে দিচ্ছি, এটাই হবে আমাদের বাজার আয়ের ভেদাঙ্ক। একটু ক্যালকুলেশন করে দেখো অ্যান্সার কত পাই। হ্যাঁ, 0.96। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে বিটার মান। এবার আসো প্রয়োজনীয় উপার্জনের হারটা আমরা বের করব। সিএপিএম মডেল দেওয়া থাকলে আমরা জানি প্রশ্নে রিস্ক ফ্রি রেট অফ রিটার্নটা দেওয়া আছে আমাদের। সিএপিএম মডেলের মাধ্যমে আমরা এটা বের করব। আমরা প্রত্যেকটার মান জানা আছে, আমরা সূত্রে শুধু মানটা বসাবো। আমরা 0.96 আমরা বের করলাম। এই 5% এটা দেওয়া আছে গড় জন্য, আর মার্কেট ট্রিক্সের জন্য মানটা আমরা পেয়েছি 18.5%, তাই না? এটা দেওয়া আছে প্রশ্নে। আমরা মানটা এবার একটু ক্যালকুলেশন করে দেখো কত আসে প্রয়োজনীয় আয়ের হার। হ্যাঁ, 17.96%। আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা একটা সৃজনশীল প্রশ্ন সলিউশন করব। দেখো অঙ্কটা কি আছে। জনাব শিহাব বিনিয়োগের উদ্দেশ্যে নিম্নোক্ত দুটি কোম্পানির বিগত 4 বছরের আয় পর্যালোচনা করছেন। দেখো 4 বছরের আয়টা দেওয়া আছে, এখানে কিন্তু গড় আয়ের মান দুইটা কোম্পানির জন্যই দেওয়া আছে এবং বিভেদাঙ্ক শুধু পদ্মা লিমিটেডের জন্য দেওয়া আছে। অন্যদিকে জনাব শিহাবের বন্ধু মিরাজ সুরমা লিমিটেডের শেয়ার ক্রয় করেছেন, যেটির বাজার ঝুঁকির মান 1.4। উল্লেখ্য বাজার আয়ের হার 14% এবং ঝুঁকিমুক্ত আয়ের হার 5%। ক নম্বর প্রশ্ন, মূলধনী আয় কি? খ নম্বর, ঋণ মূলধন ব্যবহারের কারণে কোন ঝুঁকির সৃষ্টি হয় ব্যাখ্যা করো। গ নম্বর, জনাব মিরাজের প্রত্যাশিত আয়ের হার কত নির্ণয় করো। হ্যাঁ, এখানে হচ্ছে দেখো জনাব মিরাজের প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করতে হবে। বুঝতে পারছো এটা সিএপিএম মডেল দিয়ে করলেই হবে, যে সূত্র লিখে সূত্রের মানটা বসিয়ে আমরা গড় অ্যান্সারটা পেয়ে যাব। উদ্দীপকের লিখিত জনাব শিহাবের বিনিয়োগ সিদ্ধান্ত সুপারিশ করো। এক্ষেত্রে দেখো আমাদের একটা কোম্পানির বিভেদাঙ্কর মান দেওয়া আছে, আমাদের কিন্তু আরেকটা কোম্পানির বিভেদাঙ্কর মানটা বের করলেই আমরা কিন্তু এটার অ্যান্সারটা পেয়ে যাব। আমরা অ্যান্সারটা করতে পারবো যে কোনটা তার বিনিয়োগ সিদ্ধান্তটা আমরা সুপারিশ করতে পারবো। তাহলে চলো আমরা আগে গটা করে ফেলি। গড় জন্য দেখো আমরা কি বলেছিলাম, কি কি দেওয়া আছে। ঝুঁকিমুক্ত আয়ের হার আর এফ ইকুয়াল টু 5%, বাজার আয়ের হার আর এম ইকুয়াল টু 14%, অপরিহার্য ঝুঁকি বিটা ইকুয়াল টু 1.4%। আমরা সিএপিএম মডেলের ক্ষেত্রে সূত্র হচ্ছে এই সূত্রের মাধ্যমে বের করতে হয় আমাদের প্রয়োজনীয় আয়ের হারটা আমরা জানি। আমরা সূত্রের মান লিখলাম এবং একটু ক্যালকুলেশন করে দেখো অ্যান্সারটা কত আসবে। হ্যাঁ, অ্যান্সারটা পেলাম 17.60%। এখন দেখো, এখন আমরা যেটা করব, ঘর অ্যান্সারে বলছে বিনিয়োগ সিদ্ধান্ত সুপারিশ। আমরা তো বললাম যে পদ্মা লিমিটেডের বিভেদাঙ্ক দেওয়া আছে, আমরা কি করব, শুধু মেঘনা লিমিটেডের বিভেদাঙ্ক নির্ণয় করব, করে আমরা বিনিয়োগ সিদ্ধান্ত সুপারিশ করব। দেখো মেঘনা লিমিটেডের আদর্শ বিচ্যুতি আমরা প্রথমে এটার জন্য নির্ণয় করতে হবে। গড় আয়ের হার দেওয়া আছে, আর বারের মান আমাদের প্রশ্নে দেওয়া আছে, আর আয়ের মান দেওয়া আছে। আমরা এখন সূত্রে মানটা বসাবো। আমরা এইভাবে সূত্রে মান বসালাম। এবার একটু ক্যালকুলেশন করে দেখো অ্যান্সারটা কত আসে।
হ্যাঁ, অ্যান্সারটা আমরা কত পেলাম? 8.41%। তাহলে আমরা যখন অ্যান্সারটা পেয়ে গেলাম, আমরা এখন বিভেদাঙ্কের মানটা নির্ণয় করতে পারবো। আমরা বিভেদাঙ্কের নির্ণয়ের সূত্রটা লিখলাম, সূত্রটা লিখে সূত্রে মানটা বসালাম। হ্যাঁ, আমরা এর আগের ভিডিও ক্লাসে কিন্তু এইগুলো সব অঙ্ক করে এসেছি বিভেদাঙ্ক নির্ণয় করার। আমরা সূত্রে মানটা বসালাম, আমরা কত পেলাম অ্যান্সার দেখো তো, 56.07%। তাহলে দেখো, পদ্মা লিমিটেডটা দেওয়া ছিল প্রশ্নে 48.10, আর মেঘনা লিমিটেডটা আমরা নির্ণয় করলাম 56.07। তাহলে কোনটা বেশি ঝুঁকিপূর্ণ বলো তো? বেশি ঝুঁকিপূর্ণ মেঘনা লিমিটেড, তাই না? তাহলে পদ্মা লিমিটেডের বিভেদাঙ্কের মান ছোট, তার মানে এটা কম ঝুঁকি নির্দেশ করছে। তাহলে জনাব শিহাবের পদ্মা লিমিটেডে বিনিয়োগ করা উচিত। আশা করি বুঝতে পেরেছো আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করলাম। এবার আমাদের এই অধ্যায়ের শেষে অল্প কিছু থিওরি আছে যেগুলো আমরা পড়েছিলাম প্রথম লেকচারে, আমরা একটু দেখে নেব এই পার্থক্যগুলো। দেখো, ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে পার্থক্য কি আমরা সংজ্ঞা জানি। প্রকৃত ফলাফল এবং প্রত্যাশিত ফলাফলের বিচ্যুতিকে ঝুঁকি বলে। অনিশ্চয়তা বলতে কি বোঝায়? ভবিষ্যতে কোনো ঘটনা ঘটতেও পারে আবার নাও পারে, এরূপ একটা অবস্থাকে হচ্ছে অনিশ্চয়তা বলে। পরিহারযোগ্যতা, বিভিন্ন কৌশল প্রয়োগ করে ঝুঁকি কিছুটা পরিহার করা যায়। অনিশ্চয়তা কি করা যায় না? পরিহার করা যায় না। পরিমাপযোগ্যতা, বিভিন্ন পরিসংখ্যানিক পদ্ধতি প্রয়োগ করে ঝুঁকি পরিমাপ করা যায়। অনিশ্চয়তা পরিমাপ করা যায় না। আয়ের সাথে কি সম্পর্ক আছে দেখো, আয় এবং ঝুঁকির মধ্যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান, আর আয়ের সাথে অনিশ্চয়তার কোনো সম্পর্ক নেই। পরিমাপের একক, ঝুঁকি পরিমাপের বিভিন্ন একক হলো আদর্শ বিচ্যুতি, বিভেদাঙ্ক, এগুলো আমরা জানি, এগুলো দিয়ে আমরা অঙ্ক করে আসলাম। অনিশ্চয়তা পরিমাপযোগ্য নয়, তো এটার কোনো এককও নেই পরিমাপের। ঝুঁকির ক্ষেত্রে সম্ভাব্য ঘটনাসমূহ পুনরাবৃত্তি হয়, ফলে তা গণসংখ্যা নিবেশনের মাধ্যমে উপস্থাপন করা যায়। আর অনিশ্চয়তার ক্ষেত্রে সম্ভাব্য ঘটনা পুনরাবৃত্তি হবে কিনা সেটাও জানা যায় না, যার ফলে কি হচ্ছে, গণসংখ্যা নিবেশনের মাধ্যমে উপস্থাপন করা যায় না। এবার আসো আমরা দেখব ব্যবসায়িক ঝুঁকি এবং আর্থিক ঝুঁকির মধ্যে কি কি পার্থক্য আছে। দেখো, প্রতিষ্ঠানের পরিচালনা আয় হতে পরিচালন ব্যয় মেটাতে না পারার সম্ভাবনাকে ব্যবসায়িক ঝুঁকি বলে, আমরা যেটা প্রথম লেকচারে দেখেছিলাম। আর ঋণের সুদ এবং আসল পরিশোধ করতে না পারার যে সম্ভাবনা আছে সেটা হচ্ছে আর্থিক ঝুঁকি। ঋণ পরিশোধ করার অক্ষমতা থেকে হচ্ছে আর্থিক ঝুঁকির সৃষ্টি হয়। দেখো, অধিক পরিমাণ স্থির পরিচালনা ব্যয় এবং পণ্যের চাহিদা হ্রাস বৃদ্ধির কারণে বিক্রয় পরিবর্তনশীলতা, তো এই দুটো ঘটনা যখন ঘটে তখনই কিন্তু ব্যবসায়িক ঝুঁকির উৎস হিসেবে কাজ করে, ব্যবসায়িক ঝুঁকির সৃষ্টি হয়। আর এটা দেখো, ঋণ মূলধনের ব্যবহারের ফলে আর্থিক ঝুঁকির সৃষ্টি হয়। যদি ঋণ মূলধন ব্যবহার করা হয় বেশি একটি প্রতিষ্ঠান, তখন আর্থিক ঝুঁকি সৃষ্টি হবে। যেসব প্রতিষ্ঠানের স্থির পরিচালন ব্যয় বেশি তাদের ব্যবসায়িক ঝুঁকি বেশি থাকে। যেসব প্রতিষ্ঠানের স্থির আর্থিক ব্যয় যেমন ঋণের সুদ বেশি তাদের আর্থিক ঝুঁকি বেশি থাকে। পরিহারযোগ্যতা, ব্যবসায়িক ঝুঁকি পুরোপুরি পরিহার করা যায় না, তবে দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে হ্রাস করা যায়। মূলধন কাঠামোতে আর আর্থিক ঝুঁকিটা কিভাবে পরিহার করা যায়? মূলধন কাঠামোতে ঋণ মূলধনের ব্যবহারটা পরিহার করলে এই ঝুঁকিটা কমে আসে। বীমাযোগ্যতা, ব্যবসায়িক ঝুঁকি বীমাযোগ্য, আর্থিক ঝুঁকি বীমাযোগ্য নয়। ব্যবসায়িক ঝুঁকিকে পরিসংখ্যানিক পদ্ধতি দ্বারা পরিমাপ করা যায়, আর আর্থিক ঝুঁকিকে লিভারেজের মাধ্যমে পরিমাপ করা যায়। ব্যবসায়িক ঝুঁকির সাথে অর্থনৈতিক এবং রাজনৈতিক ইত্যাদি কারণ জড়িত থাকার কারণে এর আওতা ব্যাপক, আর শুধুমাত্র মূলধন কাঠামোর সাথে জড়িত থাকার কারণে আর্থিক ঝুঁকির আওতা সীমিত। এই ঝুঁকি বিনিয়োগ পরিকল্পনার উপর নির্ভরশীল, আর আর্থিক ঝুঁকি বিনিয়োগ পরিকল্পনা এবং মূলধন কাঠামোর উপর নির্ভরশীল। কোম্পানি ঝুঁকি এবং বাজার ঝুঁকির মধ্যে পার্থক্যগুলো আমরা এখন একটু দেখে নিই। যে ঝুঁকি বিশেষ কোনো কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত তাকে কোম্পানি ঝুঁকি বলে। আর অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অস্থিতিশীলতা ইত্যাদি কারণে যা কোম্পানি নিয়ন্ত্রণের বাইরে যে ঝুঁকির সৃষ্টি হয় তা হচ্ছে বাজার ঝুঁকি। কোম্পানি ঝুঁকির সাথে আর কি কি জড়িত দেখো, উৎসটা কি? শ্রমিক ধর্মঘট, অদক্ষ ব্যবস্থাপনা, কাঁচামালের অপ্রতুলতা, পুরানো প্রযুক্তির ব্যবহার, এগুলো হচ্ছে কোম্পানি ঝুঁকির উৎস। আর বাজার ঝুঁকি কি? কারণ এই ঝুঁকিগুলো কিন্তু পরিহারযোগ্য, আর বাজার ঝুঁকি কি? পরিহার করা যায় না। দেখো, সরকার এবং সরকারি নীতির পরিবর্তন, জাতীয় অর্থনীতির পরিবর্তন, মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্রার বিনিময় হার পরিবর্তন, এগুলো বাজার ঝুঁকির উৎস। তো এগুলো আলটিমেটলি পরিহার করা যায় না। কিন্তু এই যে শ্রমিক ধর্মঘট, অদক্ষ ব্যবস্থাপনা, কোম্পানি ঝুঁকির মধ্যে যা আছে এগুলো কিন্তু পোর্টফোলিও গঠনের মাধ্যমে পরিহার করা যায়। আরো দুটি পার্থক্য আছে দেখো, পরিমিত ব্যবধানের মাধ্যমে এই ঝুঁকি পরিমাপ করা যায়, আর বিটা সহগের মাধ্যমে এই বাজার ঝুঁকিটা পরিমাপ করতে হয়। বিশেষ কোনো কোম্পানি বা শিল্পকে প্রভাবিত করে হচ্ছে কোম্পানি ঝুঁকি, আর সকল কোম্পানিকে প্রভাবিত করে হচ্ছে বাজার ঝুঁকি। আশা করি আজকের ভিডিওতে আমরা যা যা পড়লাম তোমরা বুঝতে পেরেছো। এবার একটু হোমওয়ার্কটা নোট ডাউন করে নাও।
মিস বর্ষা দুটি সিকিউরিটিতে সমান অনুপাতে বিনিয়োগ করেছেন। অন্যান্য তথ্য নিম্নরূপ। এখানে সম্ভাবনা দেওয়া আছে বিভিন্ন অর্থনৈতিক অবস্থায়, আয়ের হার দেওয়া আছে দুইটা কোম্পানির, গড় আয় দেওয়া আছে, আদর্শ বিচ্যুতি দেওয়া আছে। সিকিউরিটি এম এবং এন এর সহসম্বন্ধ হচ্ছে 0.95। সিএপিএম এর পূর্ণরূপ লেখো। বাজার ঝুঁকিকে অপরিহার্য ব্যাখ্যা করো। মিস বর্ষার পোর্টফোলিও আয় নির্ণয় করো। উদ্দীপকের মিস বর্ষার পোর্টফোলিও বিনিয়োগের যৌক্তিকতা মূল্যায়ন করো। তো এটা থাকলো আজকের হোমওয়ার্ক। আশা করি আজকে আমরা যা পড়েছি সকলে ঠিকভাবে বুঝতে পেরেছো। সকলে ভালো থাকবে। ধন্যবাদ।